সম্প্রতি একজন মডেলকে যেভাবে গ্রেফতার করা হয়েছে দরজা ভেঙে, সেটা নিয়ে একটা সমালোচনা হয়েছে আপনি জানেন, এবং সেখানে আইন উপদেষ্টা বলেছেন ঠিক পন্থা অবলম্বন করে তাকে গ্রেফতার করা হয়নি। আবার আমরা আরেকজন উপদেষ্টার মুখ থেকে শুনলাম যে এই আইনটি আছে বলেই ব্যবহার হয়েছে, এটা বেআইনি ভাবে করা হয়নি। আপনার মন্তব্য শুনতে চাই আমি ডক্টর রেজাউল করিম, আপনি কিভাবে দেখছেন আসলে পুরো বিষয়টাকে? আমি স্পেসিফিক এই ইস্যুর উপরে আমার খুব বেশি নেই, আমি পত্রপত্রিকায় দেখেছি সেটা। ডক্টর আসিফ নজরুল বলেছেন যে এটা নির্দিষ্ট পন্থা অবলম্বন করা হয়নি বা হোয়াটএভার। আমি এই ব্যাপারে একটাই বলতে চাই যে বিগত দিনের ফ্যাসিবাদী সরকার কিন্তু এই কালো আইনটাকে দিয়ে সব কাজ করেছে ইন দ্য নেম অফ ল। সুতরাং সেটা যেন এই বিপ্লবোত্তর না হয়, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবং সে যে ধর্মের হোক, সে তার মত থাকবে, তার চিন্তা থাকবে, কিন্তু আইন সবার জন্য সমান। সুতরাং সেই গতিতেই চলা উচিত। কেউ তার উপরে অপারেশন হোক অথবা সে ডিপ্রাইভড হোক, আমরা এটা প্রত্যাশা করি না। আপনি কি মনে করছেন এই ক্ষেত্রে কি এটা অপারেশন হয়েছে কিনা? বা আমি বলছি স্পেসিফিক এই ইস্যু নিয়ে আমি মন্তব্য করছি। মন্তব্য তো যারা করেছেন তারাই বলেছেন ঠিক হয়নি। আমি ডেডলাইন বলতে চাই যে এটা সবার জন্য, আইন সবার জন্য সমান, কিন্তু বিগত দিনে আওয়ামী লীগ যেটা করেছে সেটা জানে না। ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রসঙ্গ এসেছে ৭০ অনুচ্ছেদের ব্যাপারে। ৭০ অনুচ্ছেদে আপনারা এই সংস্কারটা সম্মতি জ্ঞাপন করেননি, কিন্তু আমরা জানি ৭০ অনুচ্ছেদেই মানুষের প্রত্যেকটি রাজনৈতিক নেতাদের আমরা দেখেছি যে ৭০ অনুচ্ছেদের কারণে কিন্তু তাদের নিজেদের সিদ্ধান্ত তারা প্রকাশ করতে পারেনি। একরকম যেন রাজনীতি আমরা দেখেছি এই পবিত্র ভবনটায়, সংসদ ভবনে। তো আপনাদের অবস্থানটা কেন ৭০ অনুচ্ছেদের পক্ষে? দেখুন, আমরা কিন্তু সংস্কারের প্রশ্নে কিন্তু আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের ৪১টা পয়েন্ট অর্থাৎ আমরা ক্যাটাগরিক্যালি দিয়েছি, তার মধ্যে 10টা অন্যতম পয়েন্ট ছিল। সুতরাং এখানে আমরা কেন কোনটা চেয়েছি আর চেয়েনি এটা নিয়ে আমরা এখন বলতে চাই না, বরং এটা আমরা জমা দিয়েছি। এবং এই জায়গায় এসে আমরা এই ক্ষেত্রে আমি স্পেসিফিক এটা বলবো না, আমি প্রত্যেকটা ইস্যুর ব্যাপারে জাহিদ ভাই যেটা বলেছেন আমি সেটার ব্যাপারেই বলতে চাই। আমরা যেটা মত দিয়েছি এটাই ঠিক, এটা মনে করার কোনো কারণ নেই। বরং যেই ইস্যুগুলোতে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল, রাজনৈতিক বড় বড় দলগুলো, তারা একমত যেগুলোতে হবে, এই সরকার কেবলমাত্র সেগুলোকেই ওন করে আগানোই আমি মনে করি তাদের রায়। সুতরাং সেই জায়গায় সেগুলো আমরা জমা দিয়েছি বলেই এটা হতে হবে, বিএনপি চায় না বলেই হবে না, আমরা এটা মনে করি না। বরং এটা ডায়লগ হবে, এটা আলোচনার ভিত্তিতেই এটা সমাধান হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। ডক্টর জাহিদুর রহমান, আপনার মন্তব্য শুনতে চাই। একটু মেঘনা আলমের বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই যে দুজন উপদেষ্টা দুরকম মন্তব্য করলেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? মানে বিশেষ সহকারী বলছেন এই আইনে মেঘনা আলমের সঙ্গে প্রথম ব্যবহৃত হচ্ছে না। মানে আমার কাছে প্রায় মনে হয় চেয়ারগুলোতে প্রবলেম আছে, মানে ক্ষমতার চেয়ারগুলোতে। মানে ওখানে গেলেই কি সবার শেখ হাসিনা হতে ইচ্ছা হয় কিনা আমি জানি না। কেন বলছি, মানে আইনের শাসন বলে একটা কথা প্রচলিত আছে, মানে আইন মেনে, এবং উনি কিন্তু ভুল বলেননি। এই আইনটা আছে ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন, এটা দিয়ে আপনি আরবিট্রারি ডিটেনশন, আজকে এখানে পুলিশ এসে আপনাকে আমাকে ধরে নিয়ে যেতে পারে কোন অভিযোগে, কিছু কোনো ওয়ারেন্ট ছাড়াই পারে, তার ইচ্ছা হয়েছে, তার মনে হয়েছে আপনি এটা করতে পারেন, তারপর ধরে নিয়ে যাওয়া যাবে। তারপর তিনি খুঁজে টুজে বের করে একটা মামলা দেবেন, তারপর আপনি পরবর্তী প্রসেস চলবে। সো আইনের শাসন মানেই সঠিক শাসন না, আইনটা কেমন সেটা প্রশ্ন। সেই কারণেই না আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে প্রচুর শোরগোল করেছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও তো আইনের শাসন ছিল, ধরে নিয়ে যাবে, আপনাকে নিয়ে যে কোনো কিছু করবে, সো এটা তো আইনের শাসন ছিল। সো আজকে এই বিশেষ সহকারী যখন এই কথা বলছেন, আমার কাছে খুবই অবিশ্বাস্য লাগলো। আমার কাছে একই রকম শেখ হাসিনার সময়ে যেরকম আলাপ হতো সেই রকম আলাপ। উনি এক অর্থে সঠিক, এই আইনটা আছে, এই আইনটা এভাবে ব্যবহার করা যায়, সেটাও সঠিক। কিন্তু আইন উপদেষ্টা যেটা বলেছেন আমিও তাই মনে করি। মেঘনা আলম কোনো অপরাধ করে থাকলে, সম্ভবত উনি কোনো খুব বড় গর্হিত অপরাধ করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সাথে সম্পর্ক খুবই জরুরি সম্পর্ক আছে এমন একটা দেশের রাষ্ট্রদূত বা কোনো কূটনীতিকের সাথে হয়েছে। তো সেগুলো যেন সহজ উপায়টা কি ছিল, সেই কূটনীতিক যদি একটা মামলা করতেন তার বিরুদ্ধে স্পেসিফিকলি, তাহলে কিন্তু বাকি প্রসেসগুলো ঠিকঠাক মতো চলতে পারতো। তখন আর এই ৭৪-এর বিশেষ ক্ষমতা আইনের প্রশ্নটা আসতো না। আমি তো রাদার এই জিনিসটা চাই এই সরকারের কাছে, বিশেষ ক্ষমতা আইনটা তারা বাতিল করে দিক। কারণ খেয়াল করবেন বাংলাদেশের এই আইনটা চিরকাল রাজনীতির এজেন্ডায় ছিল। যারা বিরোধী দলে থাকে তারা বলে আমরা ক্ষমতায় গেলে বাতিল করব,
আর ক্ষমতায় যাওয়ার পরে এই আইনটা এত মজা, তো হাতিয়ার হয়ে দাঁড়ায়। মানে এই আইনটা তো আসলে রাজা বাদশার মতো, ওকে ধরে নিয়ে আসো, খালি এখন গর্দানটা নিতে পারে না আর কি, কিন্তু যে কেউকে ধরে আনা যায়, এটা এতই পাওয়ারফুল আইন, ক্ষমতায় গেলে কেউ বাতিল করে। আমি তো এই সরকারের কাছে অ্যাপিল করি তারা এই আইনটা বাতিল করুক, এবং আমরা দেখি পরে নির্বাচিত হয়ে কে এই আইনটা আবার নতুন করে তৈরি করে, আমরা একটু দেখতেও চাই। কিন্তু এই আইনের প্রয়োগে সেক্ষেত্রে আমরা দেখলাম যে ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া হলো, অপসারণ করা হলো। আপনি কিভাবে দেখেন বিষয়টা? তিনি কি আসলে কারো অনুমতি ছাড়া, কারো সাথে ডিসকাস না করে কাজটি একাই করেছেন কিনা? আবার আমরা যখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারে যখন বলছেন যে বেআইনিভাবে করা হয়নি, তাহলে তাকে অপসারণটা এখন তো কন্ট্রাডিক্ট করছে। একদম একদম তাই। আমি নিশ্চিত নই যে ডিবি প্রধানকে এই কারণে সরানো হয়েছে কিনা, ঘটনাটা পরপর ঘটাতে আমাদের কাছে কিন্তু সেই রকম মনে হলো, আমি নিশ্চিত নই। যদি করেও থাকে, কারণ এটা নিয়ে ইন্টারন্যাশনালি প্রচুর কথা হচ্ছে। মানে আমাদের এই সরকারটায় বেশ কয়েকজন অতি গুরুত্বপূর্ণ মানবাধিকার কর্মীই আছেন, মানে উপদেষ্টা পরিষদের মধ্যে, তার মানবাধিকার রক্ষার জন্য জেল খেটেছেন, এই রকম লড়াই করা মানবাধিকার কর্মী উপদেষ্টা আছেন। সো সেই সরকারের সময় যখন এরকম আরবিট্রারি ডিটেনশন দেওয়া হয়, আমরা দেখেছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, যেগুলো আসলে এই সরকারের জন্য খুবই প্রবলেম্যাটিক। সো এটা নিশ্চিতভাবে ডিবি প্রধান একক সিদ্ধান্তে এটা করেননি, নো ওয়ে। কিন্তু হয় মাঝে মাঝে এই ধরনের মানে খুব ডিজাস্টার সিচুয়েশন সামলানোর জন্য হয়তো করে থাকতে পারেন, আমি নিশ্চিত নই, সম্ভাবনা আছে। এই ডিজাস্টার সিচুয়েশন আমি আবার একটা জিনিস বলে রাখি যে প্রধান মানে বিশেষ সহকারী যে কথাটা বলছেন যে আইন মেনে করা হয়েছে, ইয়াস আইন মেনে করা হয়েছে, কিন্তু এই আইন কোনো আইনই না, এই আইনটা থাকতে পারে না।